ওকে, তো আমাদের এটা হচ্ছে রিডিং প্যাসেজ 2. You spend 20 minutes on 14 to 26 which are based on reading passage 2 below. আচ্ছা, the pirates of the ancient Mediterranean. আচ্ছা, in the first and second millennia BCE, pirates sailed around the Mediterranean, attacking ships and avoiding pursuers. So এটা বেসিক্যালি হচ্ছে যে পাইরেট ছিল মেডিটেরেনিয়ানের জায়গায় আর কি, সেইটারই বেসিক্যালি কি বলে যে সেইটারই বেসিক্যালি হচ্ছে টপিক আমাদের। সো প্যাসেজ 14 টু কি কোশ্চেন 14 to 19 রিডিং প্যাসেজ 2, 7টা প্যারাগ্রাফ। তো এখানে কি বলা হচ্ছে যে আচ্ছা, রাইট which paragraph contains the following information? Write the correct letter A to G in boxes 14, 19 on your answer sheet. You may use any letter more than once. এই যে দেখেন গতকালকে যে জিনিসটা বলেছিলেন যে যেটা মানে আমরা ডিসকাস করেছিলাম যে এই ইনফরমেশনের ক্ষেত্রে ইউ মে ইউজ অ্যানি লেটার মোর দেন ওয়ান্সটা এইটার সুযোগ আছে, ঠিক আছে। বাট হেডিং ম্যাচিংয়ে আমি এই পর্যন্ত পাইনি যে ইউ মে ইউজ মোর দেন ওয়ান লেটার কোথাও দেওয়া হয়। সাধারণত হেডিং ম্যাচিং এ যেটা করা হয় যে অপশনস গুলা 2টা 3টা বেশি দেওয়া থাকে মানে হেডিং হিসাবে, এবং কোশ্চেন যদি ফর এক্সাম্পল তখন 7টা থাকতে পারে বা 5টা থাকতে পারে, আর হেডিং হয়তো 7টা 8টা 9টা দাও এরকম থাকতে পারে। ফাইন। সো আমরা ফার্স্ট যে কাজটা করি সবসময়, যে ফার্স্ট আমরা কিওয়ার্ড গুলোকে মার্ক করব রেফারেন্স, ডিনায়াল, ইনভলভমেন্ট, পাইরেসি। ওকে ফাইন, রেফারেন্স, ডিনায়াল, ইনভলভমেন্ট, পাইরেসি মানে পাইরেসিতে ইনভলভ থাকাটাকে অস্বীকার করলো আর কি, একটা এটা নিয়ে একটা রেফারেন্স। ওকে ফাইন, আর রেফারেন্স টু আ ডিনায়াল অফ ইনভলভমেন্ট ইন পাইরেসি। ওকে ফাইন। সো ডিটেলস ক্যাম্পেইন ইরাডিকেট পাইরেসি। সো এটা কি নিয়ে, যে ডিটেলস অফ হাউ আ ক্যাম্পেইন টু ইরাডিকেট পাইরেসি ওয়াজ ক্যারিড আউট। সো বর্ণনা কিসের, যে মানে একটা ক্যাম্পেইন চালানো হয় যেখানে কি পাইরেসিকে মানে এক কথায় নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করা হয় আর কি। তো ওইটা এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে মেনশন সার্কামস্ট্যান্সেস স্টেটস এনশিয়েন্ট ওয়ার্ল্ড পাইরেটস। সো এখানে কি বলা হচ্ছে, মেনশন অফ দ্য সার্কামস্ট্যান্সেস ইন উইচ স্টেটস ইন দ্য এনশিয়েন্ট ওয়ার্ল্ড উড মেক ইউজ অফ পাইরেটস। সো এক কথায় প্রাচীন মানে দুনিয়ায় আপনার কিভাবে মানে এটার একটা মেনশন, যে কি পরিস্থিতিতে মানে দুনিয়ায় আগেকার যে মানে এনশিয়েন্ট ওয়ার্ল্ডটাতে কিরকম ছিল যেখানে হচ্ছে পাইরেটসদের ব্যবহার ছিল আর কি। ফাইন। সো নেক্সট হচ্ছে আমাদের রেফারেন্স, পিপল কমনলি ভিউ পাইরেট। ওকে ফাইন, যে এখন মানুষ কিভাবে, আর রেফারেন্স টু হাউ পিপল টুডে কমনলি ভিউ পাইরেট। সো পাইরেটসকে এখন কিভাবে দেখা হয় সেটা নিয়ে। ওকে নেক্সট, অ্যান্ড এক্সপ্লেনেশন হাউ সাম পিপল encourage not to return to piracy. An explanation of how some people were encouraged not to return to piracy. So একটা ব্যাখ্যা যে কিছু মানুষ পাইরেসিতে মানে পাইরেটিং এ বা পাইরেসিতে কেন ব্যাক যায়নি এটা নিয়ে তাদের কি এনকারেজমেন্ট দেওয়া হয়েছিল সেটা নিয়ে। ওকে 90 নাম্বার হচ্ছে মেনশন নিড অফ মেনি সেলিং ভেসেলস টু স্টে রিলেটিভলি ক্লোজ টু ল্যান্ড। A mention of the need for many sailing vessels to stay relatively close to land. So এই যে জাহাজগুলো এগুলোর হচ্ছে মানে আপনার হচ্ছে মানে স্থলের কাছাকাছি থাকাটা কেন দরকার ছিল সেটা নিয়ে একটা মেনশন। ফাইন। সো আমাদের কিওয়ার্ড গুলোকে আমরা করে ফেলেছি, এখন আমরা চেক করব। সো বেসিক্যালি রেফারেন্স, ডিনায়াল, ইনভলভমেন্ট, পাইরেসি, ডিটেইল, ক্যাম্পেইন, ইরাডিকেট পাইরেসি, মেনশন, সার্কামস্ট্যান্স, স্টেটস, এনশিয়েন্ট ওয়ার্ল্ড, পাইরেসি। ওকে ফাইন, আমরা একটু চেক করে নেই। তো ডিনায়াল, ইনভলভমেন্ট, পাইরেসিটা আমরা খুঁজছি। আমি জাস্ট স্ক্যান করে দেখতেছি যে এটার সিমিলার কোনো ওয়ার্ড আছে কিনা।
সো আমি জাস্ট দেখে যাচ্ছি যে আমাদের রেফারেন্স তো ডিরেক্ট উল্লেখ থাকবে না, ডিনায়াল, ইনভলভমেন্ট, পাইরেসি কোথাও আছে কিনা। আচ্ছা, তো গতকালকের মিস্টেকটা আমি আজকেও করছিলাম আর কি। সো আমরা আসলে যে কাজটা করব না, ঠিক আছে, হেডিং ম্যাচিং এর ক্ষেত্রেও বা এটার ক্ষেত্রেও, ঠিক আছে, আমরা যে কাজটা করব না যে আমরা সবগুলা রেফারেন্স পড়ে তারপরে ধরেন একটা একটা করে খুঁজবো। কারণ আপনি দেখেন যে আমি একটা স্কিম করলাম, আরেকটা স্কিম করলাম, আরেকটা স্কিম করলাম, আরেকটা স্কিম করলাম, তারপরে যে যদি আমি অ্যান্সারটা ধরেন পাই, তাহলে কিন্তু মানে আমার কত টাইম গেল, রাইট? সো আমরা যে কাজটা করব, যেহেতু এখানে অ্যান্সার আছে, কোশ্চেন আছে কয়টা, 6টা, আমাদের এখানে প্যারাগ্রাফ আছে কয়টা, 5, 6, 7, 7টা। সো আই থিঙ্ক যে এটা বেটার যে আমরা একটা প্যাসেজ পড়ে তারপরে ধরেন মিলানোর ট্রাই করি যে আসলে কোনটার মধ্যে কি ইনফরমেশন থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, বাট এখানেও একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে এখানে আসলে আহ, আচ্ছা আমি একটু ভুলাই ফেলছি, সরি। হেডিং এর যে সুবিধাটা থাকে যে আমাদের সাধারণত হেডিংটা পড়ে আমরা খুঁজে বের করতে পারি, বাট ইনফরমেশনের সমস্যা হচ্ছে যে আমাদের কিন্তু আসলে একটা একটা করে কি করতে হবে, যে আমাদের সেন্টেন্স গুলো পড়ে কোন ইনফরমেশন এটার সাথে ম্যাচ করতে পারে সেইটা আমার মনে রাখতে হবে, রাইট? আর এমন হেডিং এর মতন এমন না যে আমার হচ্ছে মানে আমি পুরাটা পড়লাম তারপরে মিলালাম, রাইট? কারণ পুরাটা পড়ার পরে তো আমার ম্যাচ নাও করতে পারে। আচ্ছা, সো আমি যে কাজটা করব, আমি ফার্স্টে এই সিস্টেমেও দেখাবো, পরে ওই সিস্টেমেও দেখাবো, ঠিক আছে, যে কোনটা আসলে বেটার হয়। ওকে ফাইন। তো স্কিম করতে হবে আমাদের স্ক্যান না করে, বা মেনশন পাইরেট, পিপল মাইন্ড, ক্রিউ, ডিয়ার ডেভিল, সেলিং শিপ, ক্যারিবিয়ান সি, ফার্স্ট। তো মানুষ হচ্ছে এক কথায় পাইরেটসরা কি সেল করতো মানুষের মনে, কি যে মিসফিট ছিল, ডিয়ার ডেভিল ছিল ক্যারিবিয়ান সিতে, ওকে। থার্ড মিলেনিয়াম began spreading fear, Caribbean pirate, Mediterranean raiding merchant, threatening vital traders. So পাইরেটসরা আর কি বিভিন্ন ধরনের কুকর্ম করলো সেটার একটা বর্ণনা দেওয়া। Despite all efforts, might various ancient states, piracy could not be stopped, situation unchanged, thousand years. আচ্ছা, pirates directly threatened interest of ancient Rome. Roman Republic organized massive fleet, eliminate piracy, command Roman General Pompey, Rome eradicate piracy, made it into Mare Nostrum, our sea. সো দেখেন আমরা কিন্তু পুরোটা একটা স্কিম করলাম এবং একটা আইডিয়া পেলাম, যেখানে মূলত কথা বলা হচ্ছে কি নিয়ে। ফার্স্ট অফ অল যে পাইরেটস একটা ছিল এনশিয়েন্ট ওয়ার্ল্ডে, এরা বিভিন্ন কুকর্ম করত, রাইট? এবং এটাকে কোনোভাবে ছড়ানোই যাচ্ছিল না, মানে থাউজেন্ডস অফ ইয়ার্স ধরে, রাইট? কিন্তু তারপরে কি রোমান এম্পায়ার, মানে পাইরেটরা যখন রোমান এম্পায়ারকে থ্রেটেন করলো, তারপরে তারা একটা মানে এটার বিরুদ্ধে আর কি এলিমিনেট করার জন্য একটা আর্মি তৈরি করলো, মানে ম্যাসিভ ফ্লিট। তারপরে কি আপনার আর্মি জেনারেল কি করলো, পম্পে এটাকে পুরোপুরি সরাতে পারে আর কি, এলিমিনেট করতে পারে পাইরেসিকে। ওকে ফাইন, আমরা এখন ম্যাচ করি যে কোনটার মধ্যে থাকতে পারে বা না থাকতে পারে। ডিনায়াল নাম নিয়ে কিছু ছিল না, ইনভলভমেন্ট নিয়ে, ওকে। ক্যাম্পেইন ইরাডিকেট পাইরেসি। আচ্ছা, এইখানে 15 নাম্বারটা আমাদের ঠিক আছে, ইরাডিকেট মানে ক্যাম্পেইন, ঠিক আছে, যে অর্গানাইজ করে, রাইট? সেটা নিয়ে কথা বলা হয়েছে, ম্যাসিভ ফ্লিপ যে তারা তৈরি করে, এটা ঠিক অত ডিটেইলে বলা নাই কিন্তু আসলে, যে আসলে কিভাবে করলো, কিভাবে ক্যাম্পেইনটা চালালো সেটা নিয়ে আসলে বলা নাই। সো আমার মনে হয় না 15 নাম্বার হবে। 16 নাম্বারে যদি আসি, মেনশন সার্কামস্ট্যান্স, স্টেটস, এনশিয়েন্ট ওয়ার্ল্ড, ইউজ অফ পাইরেট। হুম। সো পাইরেটটা আসলে ইউজ অফ পাইরেট বলতে যে এনশিয়েন্ট ওয়ার্ল্ডে পাইরেট আসলে কি করতো, মানে ওটাই বোঝানো হয়ে গেছে আর হয়েছে এখানে। ইন হুইচ স্টেটস ইন দ্য এনশিয়েন্ট ওয়ার্ল্ড উড মেক ইউজ অফ পাইরেটস, ঠিক আছে। সো
আমি বলবো যে 16 নাম্বারটা ম্যাচ করে, কারণ এখানে একটা বড় টাইম স্টেটস এর কথাও একটা উল্লেখ ছিল, এই যে এনশিয়েন্ট স্টেটস পাইরেসি কুড নট বি স্টপ, মানে কি অবস্থা ছিল, পাইরেসিকে থামানো যায়নি, রাইট? এটা নিয়ে কিন্তু লেখা কি সিচুয়েশন ছিল, কি স্টেটে ছিল এনশিয়েন্ট ওয়ার্ল্ড, ঠিক আছে, পাইরেটস এর কি হলো, রাইট? সো আই উড সে, আমি বলবো যে এটা এর সাথে ম্যাচ করে, ঠিক আছে। তো এটা একটা ওয়ে আমরা করলাম। এখন আমরা যদি আরেকটা ওয়েতে যদি অ্যান্সারটা বের করি, আমি জাস্ট মানে রেফারেন্স হিসেবে দেখাচ্ছি, কারণ টু বি অনেস্ট নর্মালি আপনার এইভাবে অ্যান্সারটা বের করাটা ইজিয়ার, বাট কোনো কোনো ক্ষেত্রে আবার মানে কি বলে যে মনে রাখার চেষ্টা করে আপনার প্যারাগ্রাফ স্কিম করে যাওয়াটাও আপনার ফিজিবল হতে পারে ইন সাম মানে কিছু কিছু ক্ষেত্রে, বাট মোস্টলি এটাই আমি বলবো যে রাইট। আচ্ছা, তারপর আমরা আচ্ছা নেক্সট ভাবে একটু বের করার ট্রাই করি, যাতে আপনি হেডিং ম্যাচিং আর এটার মধ্যে মানে ডিফারেন্সটা একটু বুঝতে পারেন। ওকে, সো আমরা শুরু করি প্রথমটা দিয়ে, রেফারেন্স ডিনায়াল ইনভলভমেন্ট। ওকে, আমরা ডিনায়াল ইনভলভমেন্টটা আমরা প্রথম প্যারাগ্রাফে পাইনি। পাইরেসি, ইজিপ্ট, প্রিডেটেড সিভিলাইজেশন, জিওগ্রাফি, ইনভলভমেন্ট নিয়ে কিছু বলা আছে, সারফেস নলেজ, রাউটস নিয়ে বলা, সারপ্রাইজিং ডিউরিং হার্ডশিপ, টার্ন, মানে আমি জাস্ট ওয়ার্ড গুলো খুঁজতেছি যে ডিনায়াল বা ইনভলভমেন্ট, পাইরেসি তো সব জায়গায় কম বেশি উল্লেখ করা, ইনভলভমেন্ট, ডিনায়াল ইনভলভমেন্ট, ওকে, পাইলাম না। ডিনায়াল ইনভলভমেন্ট, আচ্ছা না ইনভলভমেন্ট, আমি বলছি গভর্নমেন্টের কথা বলে, এখানে কি ইনভলভমেন্টের কথা আসলে দেখলাম যে না, নাই। ওকে, আমি জাস্ট মানে ইনভলভমেন্ট আর ডিনায়াল আর পাইরেসি টাইপ অফ ওয়ার্ড খুঁজছি আর কি। ওকে, রিজেক্ট সিনোনিম পেয়ে গেছি। রিজেক্ট, ডিনায়াল, ক্লেইমস অফ কানেকশন মানে ইনভলভমেন্ট, ওকে নাইস। আর পাইরেট নিয়ে তো কথা বলা হচ্ছে, এই যে ইনভলভ ইন পাইরেসি, সো পাইরেসি নিয়ে কথা বলা হচ্ছে। সো এইটা থেকে উই ক্যান অ্যাজিউম যে এইটা নিয়েই হয়তো বলা হচ্ছে রেফারেন্স টু আ ডিনায়াল অফ ইনভলভমেন্ট ইন পাইরেসি। আসলে মানে আমি এই সেকেন্ড ওয়েতে কেন দেখালাম, কারণ দেখেন আপনাকে যখন মোস্টলি কোশ্চেন যদি রেফারেন্স নিয়ে থাকে, তখন কিন্তু আপনার প্রথম ওয়েতে যাওয়াটা কিন্তু টাফ, ঠিক আছে? কারণ রেফারেন্স মানে বা মেনশন মানে জাস্ট উল্লেখ। আপনি যদি ডিটেইলস এবং এক্সপ্লেনেশন যদি আপনার থাকে বেশি, দেন ইউ হ্যাভ টু গো ফর প্রথম যেভাবে আমরা দেখাইলাম আর কি 16 নাম্বারের জন্য সেভাবে। বোঝা গেছে বিষয়টা? কারণ যখন কোনো রেফারেন্স থাকবে তখন মোস্ট লাইকলি সিমিলার সিনোনিম থাকবে। রেফারেন্স উল্লেখ থাকা মানে মোস্ট লাইকলি সেখানে মানে সিনোনিম থাকবে। আর থাকা মেনশনটা অবশ্য মেনশন, আর আমি বলবো ডিটেইল এক্সপ্লেনেশন, এগুলার ক্ষেত্রে আপনার ফার্স্ট যেভাবে করলাম সেভাবে যাওয়াটা ইজিয়ার, ঠিক আছে? সো এখানে দেখেন আমরা একটা রেফারেন্স পেয়ে যাচ্ছি যে এখানে কি ক্লেম অফ কানেকশন মানে কথা ইনভলভমেন্ট, আর এই যে রিজেক্টেড। সো দ্য ইন দ্য লেটার আমি একটু পড়ে দেখি, ইন দ্য লেটার্স দ্য কিং অফ রিজেক্টেড আর্কেথামস ক্লেম অফ কানেকশন উইথ লুকা। লুকা কি ছিল? এই যে টু ডিস্ট্রিক্ট পাইরেট গ্রুপস লুকা অ্যান্ড শার্ডেন, সো পাইরেট গ্রুপ ছিল। সো পাইরেটদের সাথে কানেকশন থাকাটা, ইনভলভমেন্ট থাকাটা রিজেক্ট করলো, ডিনাই করলো, রাইট? সো আই উড সে এটা ডি হবে। বুঝতে পারছেন আমি কেন দুটা দেখালাম? হ্যালো? জি ভাইয়া।
সো দেখেন যেখানে রেফারেন্সের কথা বলা হচ্ছে, ঠিক আছে, সেখানে মোস্ট লাইকলি আপনার হচ্ছে আপনি জাস্ট স্ক্যানিং করেই মানে পেয়ে যেতে পারেন। যেখানে আপনার ডিটেলের কথা বলা হচ্ছে, যেমন প্রথমটাও কিন্তু স্টেট এনশিয়েন্ট ওয়ার্ল্ডের আমাদের কিন্তু ওয়ার্ড আমরা মিলে গেছিল, রাইট? এই যে এনশিয়েন্ট স্টেটস, বাট যেহেতু মেনশন সার্কামস্ট্যান্সের কথা বলা হচ্ছে সিচুয়েশনের, সো এইটার জন্য কিন্তু আসলে শুধু নর্মালি ওয়ার্ড দিয়ে বের করাটা আসলে পসিবল ছিল না। যদি শুধু মেনশনের কথা বলতো কোনো ইভেন্ট নিয়ে, তাহলে কিন্তু বের করাটা রেফারেন্সের মতোই মেনশনটা কাজ করতো। বাট যেহেতু এখানে সার্কামস্ট্যান্সেসের কথা বলছে, তারপরে পাইরেটসের ইউজের কথা বলছে, তার মানে এখানে এক্সাম্পল দেওয়া, রাইট? আর যদি এক্সাম্পল দেওয়া থাকে তাহলে নর্মালি স্ক্যানিং করে আসলে বের করাটা পসিবল না। মানে আমি ধরেন এই ২ ভাবে দেখানোর রিজনিংটা এটাই, যাতে আপনি আইডেন্টিফাই করতে পারেন যে কোনটার জন্য আমার কোনটা করলে বেটার হবে। ঠিক আছে? কোন টাইপ অফ আপনার যদি রেফারেন্সটা বেশি থাকে, আপনি এই যে এইভাবে স্ক্যানিং করে যান। ঠিক আছে? আপনার কিন্তু টেকনিক্যালি অত আইডিয়া নেওয়া লাগবে না স্ক্যানিং করলে। আপনি জাস্ট ওয়ার্ড বা সিনোনিম খুঁজতেছেন আরকি। খুঁজছেন। এইজন্যই আমি ফার্স্ট ওয়েটা দেখালাম। যদি রেফারেন্স টাইপ অফ কোয়েশ্চেন বেশি থাকে, দেন আমি বলব যে আপনি স্ক্যানিং করেই মোস্টলি অ্যান্সারটা খুঁজে বের করতে পারবেন। ওকে। সো আমরা ডিটেইল যেহেতু বলা, ডিটেইল অফ হাউ ক্যাম্পেইন টু ইরাডিকেট পাইরেসি ওয়াজ ক্যারিড আউট। আ সো যেহেতু ডিটেইলের কথা বলা, আই থিংক যে আমাদের এখানে কিন্তু নরমালি যে আমরা করলাম, স্ক্যানিং করলাম, সেটা নিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো না। রাইট? যে আসলেও কি বলা হচ্ছে এখানে, এটা কিন্তু আমরা বুঝতে পারবো না। ওকে। তো আমরা সো যেহেতু ডিটেইল পরের কোয়েশ্চেনটা ডিটেইলের কথা বলা, সো আমি যে কাজটা আমি মনে করি যে বেটার হবে, আমরা যদি ডিরেক্ট আপনার বি প্যারাগ্রাফটাকে বেসিক্যালি আমরা যদি স্কিম করি। ঠিক আছে? পরের গুলা যেহেতু ডিটেইল, রাইট? সো আই থিংক এটা আমরা করতে পারি, স্কিম করতে পারি। পাইরেসি রেকর্ডেড ইজিপ্ট, প্রথম পাইরেসি রেকর্ড কবে ছিল? রিজনেবল, পাওয়ারফুল সিভিলাইজেশনের আগেও, গ্রেট ইম্পর্টেন্স, মেটেন হেল্ড, জিওগ্রাফির কারণে এটার অনেক বড় একটা ছিল, ইম্পর্টেন্স ছিল। মেডিটেরিয়ান রিজন, ফার্টাইল ছিল, হিলি মাউন্টেন ছিল কিছু পার্টে, এনশিয়েন্ট টাইমস এরিয়াস মেরিন রিসোর্সের উপর নির্ভর ছিল, ফিশ সল্ট, আচ্ছা, মোস্ট বোট ছিল, সি ফারিং মানে কথায় নৌকা চালানোর নলেজ ছিল, কোস্টাল লাইন নিয়ে, সেলিং নিয়ে। ওকে, আচ্ছা, সারপ্রাইজিং, তারা হচ্ছে পাইরেসি করলো, এটা সারপ্রাইজিং ছিল। ওকে, জিওগ্রাফি, বেনিফিট পাইরেট, জিওগ্রাফির কারণে সুবিধা ছিল পাইরেটদের, নিউমারিস কোস্ট লাইন প্রোভাইডিং প্লেসেস, হাইট বোর্ডস, এবং যেহেতু বিভিন্ন জায়গায় এমন ভাবে ছিল কোস্টাল লাইনে যে তারা খুব সহজেই নৌকা হাইট করতে পারতো, ইনভেনশন ওশেন গোয়িং ক্যারাভেলস, শিপস কোনো ক্রস করতে পারতো না। সো কিছু কিছু নোন জায়গা দিয়ে তারা যাইতো নেভিগেশন রাউটস। ওকে, কট ট্র্যাপ, এবং ট্র্যাপে পড়তো, স্লো মার্শিপ ল্যাডেন উইথ গুডস, গুড উইথ গুডস হ্যাড নো আদার অপশন টু সারেন্ডার। সো ট্র্যাপে পড়তো, তাদের মানে নিজেদেরকে আসলে সারেন্ডার করার ছিল ওয়ে থাকতো না। নলেজ লোকাল এরিয়া, পাইরেটস অ্যাভয়েড রিটালিয়েশন, স্টেট ফ্লিট অ্যারাইভড। ওকে, সো যদিও যখনও কোনো দেশ যদি কোনো আর্মি পাঠাতো, যেহেতু তারা জানতো যে কিভাবে তারা অ্যাভয়েড করতে পারবে আর্মিগুলোকে, তারা এটা সেটা করতো। আমি কিন্তু পুরোটা পড়িনি, আমি কিন্তু জাস্ট স্কিমিং করে গেলাম, ওয়ার্ড স্কিপ করে জাস্ট আইডিয়াটা নিলাম। এবার আমরা ওয়ার্ডের সাথে ম্যাচ করি। প্রথমটা তো হবে না, ইরাডিকেট আর্মির পাইরেসির কথাও কিভাবে করা হয়েছে সেটা নিয়ে ডিটেলস বলা নাই। এখনকার মানুষ কিভাবে পাইরেটসদের ভিউ করে সেটা নিয়েও বলা নাই। কিভাবে কিছু মানুষ পাইরেসিতে রিটার্ন করা না করতে তাদেরকে উৎসাহিত করা হতো সেটা নিয়েও কিছু বলা নাই। মেনশন নিড many sailing vessels close to land. Yes, এইটার কথা বলা আছে।
কেন? কারণ এটার কথা উল্লেখ আছে আমার মনে হলো। কারণ আপনার এই যে সেলিং ভেসেল গুলা ল্যান্ডের কাছে দিয়েই তারা কি মুভ করতো এরকম আমার মনে হলো কোথাও একটা ছিল। মানে এইটা আমি বলব যে সবগুলার থেকে এইটা মোস্ট লাইকলি হইতে পারে। আইদার এটা হতে পারে অথবা না হতে পারে। ঠিক আছে? কারণ আমাদের প্যারাগ্রাফ আছে কয়টা? আচ্ছা জি পর্যন্ত আছে। সরি আমি এটা গুনিনি। সো বেসিক্যালি 5, 6 7 টা প্যারাগ্রাফ আছে আর 6 টা অ্যান্সার। রাইট? সো আমাদের একটা মিস যাবে। বা একটা নাও মিস যেতে পারে যেহেতু রিপিটও হইতে পারে। স্টিল আহ আচ্ছা দেখি আমি আরেকটু ভালো করে খুঁজি বিটতে যে এটা হতে পারে কিনা। ক্লোজ টু ল্যান্ড কোথাও আছে? ও এই যে দেখেন স্টার দিয়ে দিছে। আমি ধরতে পারিনি ওয়ার্ডটা ধরতে পারিনি। ওশেন গোয়িং ক্যারাভেলস মানে কি? এই যে দেখেন নিচে মিনিং দিয়ে দিছে। আ স্মল হাইলি ম্যানুভারেবল সেলিং শিপ ডেভেলপ বাই দ্য পর্তুগিজ। ঠিক আছে? সো যতক্ষণ না তাদের হাইলি কোনো স্কিল্ড কোনো ছিল তারা কি আহ তারা ক্রস করতে পারতো না সহজে। আচ্ছা ম্যানি সেলিং ভেসেলস এর কথা নাই দেখি। আচ্ছা এটা স্কিপ করি আমরা। ক্লোজ টু ল্যান্ড স্কিপ করি, এটা বলা আছে না। 19 আমার মনে হলো বাট এটার মেনশন তো পাচ্ছি না। আচ্ছা পরে দেখবো নি। আচ্ছা সি। আচ্ছা এরপরের যদি আমরা চলে যাই এই সি নাম্বার নট আননোন ফার্স্ট সেকেন্ড মিলেনিয়া গভর্নমেন্ট পাইরেট সার্ভিস মানে গভর্নমেন্টের যে পাইরেট সার্ভিসটা ইউজ করেছে এটা অজানা কিছু না। স্কিলস অপোনেন্টের বিরুদ্ধে পাইরেট ফ্লিট ফার্স্ট ওয়েভ অ্যাটাক নেভি মানে আগে পাইরেটদের দিয়ে অ্যাটাক করা তো তারপর নেভিদের প্রিপেয়ার করতো। সাম রিজন প্রোভাইডিং সেফ হারবার টু পাইরেটস। আচ্ছা আচ্ছা কিছু কিছু জায়গায় পাইরেটসদেরকে রাখতো। ওকে ফাইন আমাদের এবং প্যারাগ্রাফটা ছোট আছে সো আই গেস আমাদের জন্য এটা বোঝাটা আরেকটু ইজিয়ার ছিল। তো এখন আমরা আমাদের যে রেফারেন্স গুলো আছে সেগুলোর সাথে ম্যাচ করে দেখি ইফ এনিওয়ান এনি অফ দ্য কোশ্চেন ফিট। আচ্ছা দেখি। সো ইরাডিকেট করার কথা তো লেখাই নাই, কিভাবে পাইরেটে দেখে সেটাও বলা নাই, কিভাবে পাইরেসিতে রিটার্ন করা থেকে মানা করে তো সেটাও লেখা নাই। সো আমার মনে হয় যে সি নাম্বারটা আচ্ছা ক্লোজ টু ল্যান্ডের কথা লেখা নেই। সো আমি বলবো যে সি নাম্বারটা মোস্ট প্রবলি নাই। আমার মনে হচ্ছে এইটার কথা এটা কোনোটার সাথে ম্যাচ করবে না। ওকে ফাইন। সো নেক্সট আমরা স্কিম করি। ফার্স্ট আচ্ছা আমরা তো ডি নাম্বার করেছি রাইট। আচ্ছা আচ্ছা তাও আমরা তো জাস্ট স্ক্যানিং করছিলাম। এলআই করেছিল বেস্ট এফোর্ট পাইরেট সমস্যা করছিল না। তারপরেও আরেকবার তখনও একটু দেখেছিলাম, আরেকবার দেখলাম যে না কোনোটার সাথে আসলে ম্যাচ করতেছে না। কারণ এখানে বেসিক্যালি বলা হচ্ছে যে পাইরেট গ্রুপ সমস্যা করছি মানে কি আহ, রাখা হয়েছিল, ঠিক আছে সমস্যা করছিল দুইটা পাইরেট গ্রুপ একটা দিয়ে আরেকটাকে ইয়া করা হলো, পরে ইনভলভমেন্টকে ডিনাই করা হলো। এইটা রিলেটেড কোনো কিছু আহ ছিল না। আই থিঙ্ক এই ডি নাম্বার আর রিপিট হবে না। ওকে ফাইন। আচ্ছা তো আমরা যে কাজটা করতে পারি যদি আপনি দেখেন যে আপনার রেফারেন্স নিয়ে বের করতে হয় এবং আপনি স্ক্যানিং করে অলরেডি আপনি ওয়ার্ডটা খুঁজে পেয়ে গেছেন, বেস্ট হবে যদি তখনই আপনি একবার স্কিমিং করেন। কারণ তাহলে এটা রিপিট হওয়ার কোনো চান্স আছে কিনা সেটা আপনি কিন্তু ইজিলি তখন বুঝতে পারবেন যে যেহেতু মোর দেন ওয়ান্স হতেই পারে। সো দেয়ার ইজ এ চান্স যে কোনো একটা হবে।
ঠিক আছে? ওকে। হ্যাঁ, এনশিয়েন্ট ইজিপ্ট এক্সপেরিয়েন্স পাইরেসি, ইজিপশিয়ান রুলার থেকে ডিফারেন্ট লাইফ, relied on Mediterranean all aspect. Iliad and Odyssey writer not only condone praises. আচ্ছা, তো এনশিয়েন্ট গ্রিকের ওরা হচ্ছে পাইরেটস, ওই টাইমে পাইরেট ছিল, অপিনিয়ন আনচেঞ্জ সেঞ্চুরিজ। এনশিয়েন্ট গ্রিক হিস্টোরিয়ান glorified pirates. Piracy was everyday life. High-ranking member state beyond activity Greek এই সেই keep sailing wealth on board themselves, liberal approach towards piracy, attempts to curtail piracy were hampered by large number of pirates. তো পাইরেটসটাকে হ্যাম্পার করানোর ট্রাই করা হয়। আচ্ছা, এটা এটা ভালোই কঠিন লাগতেছে আমার কাছে ফর সাম রিজন। আচ্ছা, এটাও তো কোনোটার সাথে ম্যাচ করতেছে না। সো এটা রিসেন্ট টাইমের কথা বলছেন, এটা গ্রিকদের টাইম কথা বলছে। সো ডাজন্ট মেক সেন্স, আমি বোধহয় ভুল করছি উপরে কোথাও। হ্যাঁ, তো আমরা পরেরটাতে স্কিপ করি। রাইজিং পাওয়ার এনশিয়েন্ট রোম, রোমান রিপাবলিক, ডিল পাইরেসি, মেডিটেরিয়ান পাইরেসি সিরিয়াস ইস্যু ছিল। রোম প্রফিটেড, এটা থেকে প্রফিট পায়। পাইরেট রেড, সোর স্লেভ, পাইরেটদের ধরে ধরে স্লেভ বানাতো, এগ্রিকালচার মাইনিং ইন্ডাস্ট্রি। আচ্ছা, পাইরেট স্লেভ রোমান ইন্টারেস্ট অ্যালোন, অ্যাটাক শিপ অন গ্রেইন, রোমান সিটিজের জন্য, মানে গ্রেইনের শিপে অ্যাটাক করতো রোমান সিটিজেনদের জন্য, যেটার কারণে সিনেটে অ্যাংরি হয়ে যায় এবং পানিশমেন্ট চায়। রোম এনকারেজিং হাইভার ডিড নাথিং ফার্দার এনকারেজিং পাইরেসি, কিন্তু রোম দেখা গেল পরে এটাকে নিয়ে কিছুই করেনি, উল্টা পাইরেসিকে এনকারেজ করলো, মানে কিছু না করায় এনকারেজড হলো আর কি ওরা। এমবোল্ডেন্ড কিডন্যাপড প্রমিনেন্ট রোমান ডিগনিস, কিন্তু পরে এই জন্য পরে পাইরেটসরা রোমানের অফিসিয়ালদের আর কি ইয়া করে, লার্জ র্যানসাম, ফেমাস হোস্টেস জুলিয়াস সিজার। হুম, আচ্ছা, ডিটেলস অফ আ ক্যাম্পেটিভ পাইরেসি ক্যারিয়ার, না এটা নিয়ে কোনো উল্লেখ নাই। নেক্সট, হাউ সাম পিপল এনকারেজ নট টু রিটার্ন টু পাইরেসি। না, এটাও টু বি অনেস্ট মিলতেছে না। আইদার এখানে কোনোটা অনেক বেশি রিপিট হয়েছে বা এরকম কিছু মানে হতে পারে আর কি, কারণ আসলে ভালোই কনফিউজ হয়ে যাচ্ছি যে কোনটা কি। আচ্ছা, ঠিক আছে, উই মুভ টু দ্য নেক্সট ওয়ান। রোম এবার ছিল পাইরেট আউটলিভড ইউজফুলনেস, যে পাইরেটরা হচ্ছে তাদের যতটুকু ইউজফুল ছিল তার থেকে বেশি পার পেরে গেছিল। কোয়ার্শন অ্যাকশন দরকার ছিল, নিউ ল, ফান্ড পায়, কমব্যাট করতে পারে, কমান্ড নেয়, ফ্লিট কমান্ডার হয়, একটা ডিস্ট্রিক্টকে পাইরেট মুক্ত করতো, আরেকটাতে যেত, মেডিটেরিয়ান ফ্রি পাইরেট করে। আচ্ছা, অনেকেই যদিও পম্পের হাতে মরতেছে, ম্যানি মোর ওয়ার অফার্ড ল্যান্ড টু ফার্টাইল ল্যান্ডস ফ্রম দ্য সি, অনেকেই আসলে মানে মারা হয়নি, তাদের কোনটা জায়গা দেওয়ার কথা বলা হয় আর কি, যেখানে তারা চাষাবাদ করতে হবে। রোম গট প্রোডাক্টিভ ফার্মার্স, সো বেসিক্যালি প্রোডাক্টিভ ফার্মার্স পেলো। আচ্ছা, এইটা একটা ইন্টারেস্টিং একটা একটা আমি বলবো প্যারাগ্রাফ স্কিম করার কারণে, কারণ এখানে দুইটা জিনিসের সাথে আমার মনে হয় মিলবে। কারণ ফার্স্ট অফ অল এই যে ডিটেল ক্যাম্পেইন কিভাবে আপনার ক্যারি আউট করা হচ্ছিল, রাইট, এটার কথা আসছে এখানে। সেকেন্ডলি হচ্ছে যে এই যে মেনশন অফ দ্য নিড ফর ম্যানি সেলিং, আচ্ছা সরি এটা না, কোনটা কোনটা জানি ছিল, এই যে হ্যাঁ, অ্যান এক্সপ্লেনেশন অফ হাউ সাম পিপল ওয়ার এনকারেজ নট টু রিটার্ন টু পাইরেসি, সো তোমরা পাইরেসি বাদ দাও, চাষাবাদ করো।
সো দিস মেক সেন্স, এই দুটা জি হবে। ওকে ফাইন, দেখলাম। ওকে, সো আমাদের নর্মালি যদি আমার এত টাইম লাগতো আমি আসলে এটাকে স্কিপ করে চলে যেতাম। যেটা যেটা পারলাম তো পারলাম, না হলে স্কিপ, পরে দেখা যাবে। ঠিক আছে, সো এখন আমাদের তাহলে বাকি আছে কোনটা, 17 আর 19টা। ওকে ফাইন, 17 আর 19টা আমরা শুরু থেকে যাই। পিপল কমনলি ভিউ পাইরেট, আচ্ছা আমরা একটু চোখ বুলায় যাই। পিপল, ওয়েট, পিপলস মাইন্ডস, হ্যাঁ এই যে আমি, আচ্ছা তাহলে বোধহয় এটা আইদার, আচ্ছা এটা রিপিট হতে পারে। তো এ নাম্বারটা আমার মনে হচ্ছে যে এই যে দেখেন, মোস্ট পিপল মাইন্ডে কি ছিল, মিসফিট ছিল, ডেয়ার ডেভিল ছিল, অ্যাডভেঞ্চারার ছিল। ঠিক আছে, মোস্ট পিপল বলতে আমাদের কথা বলা হচ্ছে, তারপরে আগের কথা বলা হচ্ছে। সো ফার্স্ট লাইনেই এভাবে আমি ধরতেই পারিনি। আচ্ছা, সো এইটাই হবে, এই হবে, এটা হচ্ছে 17 নাম্বার, এ হবে। ওকে ফাইন, তো 19 নাম্বারটা, মেনশন নিড ফর মেনি পিপল সেলিং, আচ্ছা আমার এটা মনে হয়েছিল যে আপনার বি হবে। ক্লোজল্যান্ডে এ তে কিছু বলা নাই। আমি ওয়ার্ডও খুঁজতেছি, মানে স্কিমও করতেছি আর কি, কম বেশি কিছুটা ডিসকাউন্ট অ্যাক্টিভেটিং করতেছি আর কি। ক্লোজ টু ল্যান্ড, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ডিরেক্ট বলা নাই, বাট দুইটা জায়গা আমাকে বলতেছে যে এইটা হচ্ছে বি হইতে পারে। রাইট, 19 নাম্বারটা বি হতে পারে। সো বলা যায় যে আপনার, আমি বলবো যে কই গেল, কোথায় গেল, আমি বলি। এই যে প্রথমটা হচ্ছে যে দেখেন, আনসারপাসড নলেজ অফ দ্য লোকাল কোস্টাল লাইন রাউটস, এইটার সাথে যখন আমি মিলাবো যে জিওগ্রাফি বেনিফিটেড, ঠিক আছে, কোস্ট অ্যালং দ্য কোস্ট, নিউমারাস কোস্ট অ্যালং দ্য কোস্ট প্রোভাইডেড প্লেসেস ফর দেম টু হাইড দেয়ার বোটস আনডিটেক্টেড। সো তারা যখন, অনেকগুলো জায়গা ছিল এরকম যেগুলা কোস্টের কাছে, মানে স্থলের কাছে, তাদের তাদের হচ্ছে হাইডিং এর প্লেস দিত। সো এটা আমি বলবো যে ইঙ্গিত করছে যে তারা কাজ দিয়ে যেত ল্যান্ডের, রাইট। আর লাস্টলি যে এই যে এরিয়া, লোকাল নলেজ অফ দ্য লোকাল এরিয়া হেল্প পাইরেটস টু অ্যাভয়েড রিটালিয়েশন। সো এখানে ডিরেক্ট ভাবে কিছু লেখা নাই, বাট আমার মনে হচ্ছে ইঙ্গিত করছে এইটা হবে হচ্ছে বি। ঠিক আছে, সো এটাই। তো আমরা, আমি মনে করি আমরা এটা, আচ্ছা আমি জাস্ট একটা জিনিস চেক করব, কারণ আমার এখানে এ, এটা পরেরটা আমি এ ধরলাম, এটা এ ছিল কিনা এখন তো আমি কনফিউজড হয়ে গেলাম। আমি এটা মূলত ইঙ্গিত করেই এটার অ্যান্সারটা দেই, যে এখানে আগে কিরকম তারা লুটপাট করতে করতে এটার একটা বর্ণনা দেওয়া আছে, সেই হিসাবে এটা এ বলেছিলাম। বি হবে না।
দেখি। ওকে। হ্যাঁ, আমি একটু ফার্দার রিডিং করে যেটা বুঝলাম, এটা এ বা সি হতে পারে, আমি শিওর না। মানে স্ক্যানিং ওয়াইজ এর সাথে মিলে গিয়েছিল, তবে ইউজের সাথে মেলেনি। ইউজটা আমার কাছে মনে হচ্ছে, ইউজের কথা যেহেতু, যে এখানে যেটা দেখলাম যে পাইরেট সার্ভিস, তো পাইরেটসদেরকে সার্ভ করতো, পাইরেটসে ইউজ হতো, এটা হতে পারে, অথবা সি হতে পারে। আমি এটা নিয়ে কনফিউজ টু বি অনেস্ট। আচ্ছা, আমরা আচ্ছা এটাই রাখি। যে এনশিয়েন্ট ওয়ার্ল্ডে এই যে তারা হচ্ছে পাইরেটসরা কি করতো না করতো। আনচেঞ্জ ফর 1000 years। এখন না, ইউজ অফ পাইরেটস, আমি প্রথমে ভাবছিলাম ইউজ অফ পাইরেটস মানে পাইরেটসটা আসলে কিভাবে চলতো সেটা বুঝছিলাম, বাট এখন তো মনে হচ্ছে সি। হয়তো আমি হয়তো এত টাইম ইয়াতে পাইতাম না, কি বলে, অন্যান্য গুলার সাথে দেখার দরকার আছে, আমার মনে নাই এগুলাতে। তারপর একবার জাস্ট চোখ বুলাই যাচ্ছি, হয়তো মেইন রিডিং এ হয়তো এত টাইম পেতাম না, যেমনটা এখানে পাচ্ছি, হয়তো এই অ্যান্সার দিয়ে আসতাম। তারপর চেক দিচ্ছি যে অন্য কোনোটাও হতে পারে কি না। এটা তো হচ্ছে ডি এর সাথেই ভালো যাচ্ছে। আমি জাস্ট রিভিশন দিচ্ছি আর কি, যেটা বেসিক্যালি হয়তো বা আপনাদের হাতে টাইম থাকলে লাস্টে করতে পারেন, কনফিউশন থাকলে। এই যে ইউ মে মোর দেন ইউজ মোর দেন ওয়ান্স, এইটা হচ্ছে একটা খুবই প্রবলেমেটিক একটা জিনিস, ঠিক আছে? এই জন্য এটাতে এইটা থাকা মানে এখানে আপনার টাইম যাবে অনেক। আমি বলবো হেডিং ম্যাচিং এর থেকেও এটাই বেশি টাইম টাইম যাবে। প্রেস করার কথা ওইরকম ভাবে কিছু বলা নাই। এটা তো কিভাবে পার্চ করছে সেটাই, আমি এটা নিয়ে কনফিডেন্ট। এটা নিয়েও আমি কনফিডেন্ট যে একটা হচ্ছে ও পাইরেসিকে একদম সরায় দেয়, আর আরেকটা হচ্ছে যে অনেক মানুষকে মানে পাইরেসি না করতে এনকারেজ করে। ওকে ফাইন। টেস্ট ওয়ান। টেস্ট ওয়ান রিডিং 14। ডি 15। জি। আচ্ছা, তাহলে সি। ইউজ বলতে আসলে কিভাবে ব্যবহার করতে পাইরেসিকে সেইটাই বোঝানো হয়েছে। এটা ডিরেক্ট যদি স্ক্যানিং এ যাইতাম তাহলে পুরাই মিস। মানে রিভিশন যদি আমি না করতে পারি মানে রিডিং টেস্টে, তাহলে নিশ্চিত এটা মার্কসটা চলে যেত আমার। আমি সবগুলা প্যারাগ্রাফ রিভিশন করার ফলে কিন্তু এই মিস্টেকটা ধরতে পেরেছি আর কি। আর এই জন্য রিভিশন আসলে ইম্পর্টেন্ট, যেখানে কনফিউশন থাকতে পারে। কারণ আমি জিতে কনফিডেন্ট ছিলাম, কারণ জিবিতে কিন্তু খুব ইজিলি পয়েন্ট আউট করা ছিল যে দুইটা কোথায় কি ছিল। বাট এইটা কিন্তু আমি আসলে পরে যখন আহ কি বলে, এই যে পিপুল কমনলি ভিউ, এটা যখন আমি বের করলাম, তারপরে আমার মনে হলো আচ্ছা এইটা তাহলে আমি এ কেন দিলাম। ঠিক আছে, তখন কিন্তু আমার মনে হলো যে আচ্ছা একটু চেক করি। কিন্তু পরে যখন আহ বিয়ের বিয়ের পরে যখন সিতে যাওয়ার পরে যখন আবার শুরুতেই দেখলাম যে পাইরেটসদেরকে সার্ভিস ইউজ করা হলো, পাইরেটসদের ইউজ করার কথা বলা হচ্ছে, তখন আমার কাছে খটকা লাগলো যে কি ব্যাপার, ইউজের কথা বলা, কিন্তু প্রথমটাতে তো ইউজের কথা কিছু বলা নাই। ঠিক আছে,
সো এটা অনেক টাফ ছিল, এটা অনেক টাফ ছিল। আচ্ছা, হ্যাঁ, এটা কমনলি ভিউড, এটাও আমি শুরুতে ধরতে পারিনি। এটা যেহেতু আমি মিস করে গেছিলাম, দেখে আবার শুরু থেকে খুঁজতে যে দেখি যে ফার্স্ট সেন্টেন্সেই উল্লেখ করা, এটার ইঙ্গিত করা। ওকে, আচ্ছা 17-এ 18 নাম্বার জি, এই যে জি বলেছিলাম, 19 নাম্বার বি। বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। তো দেখেন, মূলত এইটা আসলে খুবই টাইম কনজিউমিং একটা জিনিস, ঠিক আছে? সো এইটা চাইলে পরেও করতে পারেন, শুরুতে না করে, কারণ এটাতে বেশি টাইম লাগবে। আমি বলবো হেডিং ম্যাচিং এর থেকেও এটার বেশি টাইম লাগবে, ঠিক আছে? বিশেষ করে ইউ মে ইউজ অ্যানি লেটার মোর দেন ওয়ান্স যদি লেখা থাকে, তাহলে তো উপায় নাই, পুরাটা স্কিম স্ক্যানিং দুটাই করে যেতে হবে, ঠিক আছে? সো এটাই এই দুইটা টেকনিকেই একসাথে ইউটিলাইজ করলে আমার মনে হয় টাইমটা কমে আসে, ঠিক আছে? যেগুলা ধরেন আপনার জাস্ট রেফারেন্সের কথা বলা, সেগুলা মোস্ট প্রবলি জাস্ট ওয়ার্ডে স্ক্যানিং করেই মিলে যাবে। যেগুলো ধরেন মেনশনের কথা বলা বা এক্সপ্লেনেশন ডিটেলের কথা বলা, সেটার জন্য আপনাকে অবশ্যই স্কিমিং করতে হবে, ঠিক আছে? আরেকটা দেখাচ্ছি। আচ্ছা, এটার মতোই দেখাবো নাকি আরেকটু ডিফারেন্ট ইনফরমেশন ম্যাচ করা ওটা দেখাবো? ভাইয়া যত ভাইয়া যত হার্ড। হার্ড। আচ্ছা, হার্ড তো বলা যায় না। আচ্ছা, এটা তাহলে ইজি হবে মনে হচ্ছে। আচ্ছা, এটা বাদ দেই। মানে একটা হচ্ছে বেসিক্যালি নেম দিয়ে আর কি, যে রাইট দ্য কারেক্ট লেটার, ঠিক আছে? যে একটা প্যারাগ্রাফ দেওয়া স্টেটমেন্টস নিয়ে, এটা হচ্ছে ইউ মে ইউজ অ্যানি লেটার মোর দেন ওয়ান্স। মানে এটা হচ্ছে, আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার দিই, তাহলে আই গেস আইডিয়াটা বুঝতে পারবেন। এটা দেখাবো হ্যাঁ, এই কিনা। এই ক্ষেত্রে এই হয় কি, ক্ষেত্রে ওই হয় কি, ওই সায়েন্টিস্ট গুলাতে সায়েন্টিস্ট গুলাতে অনেকগুলো অনেকগুলো থাকে, থাকে, স্টেটমেন্ট থাকে, স্টেটমেন্ট থাকে, তার হ্যাঁ, থেকে তার ঠিক থেকে করতে ঠিক হয়। করতে হয়। এটা আমার এটা ফার্স্ট আমার আয়ার্স ফার্স্ট টেস্টে আয়ার্স আসছিল টেস্টে ভাইয়া, আসছিল ভাইয়া। হ্যাঁ, মাথা ঘুরে এটা গেছিল। দেখাবো, এটা দেখাবো তাহলে। এটাও টেকনিক্যালি ইনফরমেশন ম্যাচিংই, বা এটাকে আই গেস ইয়াও বলা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া, রাখতে পারেন। রাখতে পারেন। হ্যাঁ, এগুলো তো এটা একটু অবশ্য প্রচুর টাফ প্রচুর করতে স্টাফ। হয়। হ্যাঁ, অবশ্য আমাদের আরেকটা ক্লাস আছে যেটা হচ্ছে ম্যাচিং ফিচার নিয়ে। সো এটাকে কি ফিচার বলা যায় কিনা আই এম নট শিওর, এখানে আলাদা করে ফিচারের কথা বলেনি। সো আই গেস আমরা করতে পারি এটা। ক্রিকেট ট্যাবস। ওকে, আমাদের প্রথম যে কাজটা করে। ওকে, তো আমাদের এখানে বেসিকলি রিডিং প্যাসেজ 2, you should spend about 20 minutes on questions 14 to 26, which are based on reading passage 2 below. The growth mindset. আচ্ছা, বুঝলাম, একটা আইডিয়া পেলাম টপিকটা নিয়ে। এবার যদি আসি, আমাদের এখানে আসলে কি চাচ্ছে। তো আমরা কোশ্চেন গুলা পড়ি। Question 17 to 22. Look at the following statements. Question 7 to 22, and the list of people below. Match each statement with the correct person of people A to E, and write the correct letter A to E in boxes 17 to 22 on your answer sheet. You may use any letter more than once, right? So এটা আমাদের হচ্ছে, বোঝা গেল?
ওকে, সো আমাদের কিছু মানুষের নাম দেয়া এবং কিছু বেসিক্যালি কিওয়ার্ডস মানে স্টেটমেন্ট দেওয়া। এখন স্টেটমেন্টটা কে বলেছে সেটা আমাদের ম্যাচ করতে হবে। সো অ্যাজ ইউজুয়াল আমরা যে কাজটা করি, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে কিওয়ার্ডগুলোকে সিলেক্ট করব। মেথোডোলজি, স্টাডিজ। যেহেতু টপিকের নামই যেহেতু গ্রোথ মাইন্ডসেট, এই জন্য আর আলাদা করে কিন্তু আমি গ্রোথ মাইন্ডসেটটাকে করলাম না, নট স্ট্রিক্ট এনাফ। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট, দ্য মেথোডোলজি বিহাইন্ড দ্য গ্রোথ মাইন্ডসেট স্টাডিজ ওয়াজ নট স্ট্রিক্ট এনাফ। সো এই গ্রোথ মাইন্ডসেটের যে স্টাডিটা, এই স্টাডি যে মেথোডোলজিটা, এটা বেশি স্ট্রিক্ট ছিল না। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রথমটা। সেকেন্ড, 18 নাম্বার হচ্ছে দ্য আইডিয়া অফ গ্রোথ মাইন্ডসেট হ্যাজ বিন ইনকারেক্টলি ইন্টারপ্রেটেড। এই গ্রোথ মাইন্ডসেটটাকেই মানুষ ভাবে নিয়েছে, কি বলে এটাকে, রং ভাবে নিয়েছে, মানে এটা দাবি। ওকে ফাইন। ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি ইজ আনচেঞ্জেবল ফিচার। ঠিক আছে, আনচেঞ্জেবল ফিচার ইচ ইন্ডিভিজুয়াল। ওকে ফাইন। দ্য গ্রোথ মাইন্ডসেট শুড বি promoted without students being aware। আচ্ছা, উইথাউট স্টুডেন্টস বিং অ্যাওয়ার, এটা পুরাটাই আর কি বলা যেতে পারে যে আমাদের কিওয়ার্ড, মানে লম্বা কিওয়ার্ড। আচ্ছা, গ্রোথ মাইন্ডসেট ইজ নট সিম্পলি অ্যাবাউট নট বুস্টিং স্টুডেন্টস মোরাল। তো এটা শুধু স্টুডেন্টদের মোরাল, মানে এক কথায় তাদের ইনথুজিয়াজম, মোটিভেশন বাড়ানোর জন্য শুধু না। ওকে, নেক্সটটাতে আমরা আমাদের কি বলা হচ্ছে যে রিসার্চ শোজ গ্রোথ মাইন্ডসেট নো ইফেক্ট একাডেমিক অ্যাচিভমেন্ট। সো গ্রোথ মাইন্ডসেট যে একাডেমিক অ্যাচিভমেন্টে কোনো পার্ট প্লে করে না, সেটাই মূলত আমাদের এখানে আর কি ক্লেম। আচ্ছা, 1 মিনিট, একটু কল এসেছে, কন্টিনিউ করি যেখানে ছিলাম। তো এখানে কি বলা হচ্ছে যে রিসার্চ শোজ দ্যাট গ্রোথ মাইন্ডসেট হ্যাজ নো ইফেক্ট অন একাডেমিক অ্যাচিভমেন্ট। ওকে ফাইন। সো এখন আমাদের বেসিক্যালি বের করতে হবে যে কোনটা কি ছিল। তো লেটস সি। আচ্ছা, methodology study not strict enough. Okay fine. আচ্ছা, আমাদের ইন্টেলিজেন্স অ্যাবিলিটি, আচ্ছা আচ্ছা এখানে তো শুরুতেই ইজ নট ফিক্স সাইকোলজিস্ট। এটাকে বেসিক্যালি আমরা যে কাজটা করব, বেসিক্যালি আমরা স্কিম করে যাব। স্কিম এবং স্ক্যান দুটো একসাথেই করতে হবে, বাট বেসিক্যালি মানুষের যখন নামটা আসবে, তখন আমরা হচ্ছে নামটা আসলে আমরা ফোকাসটা দিব বেশি আর কি। ঠিক আছে, আমরা স্ক্যান করতে পারি, নামটা আসলে আমরা স্কিম করতে পারি আর কি। সো সাইকোলজিস্ট কি বলো, ফার্স্ট ইন্টেলিজেন্ট টেস্ট, 19th সেঞ্চুরি, আর্লিয়ার ভিউ, কোয়ান্টিফাই কগনিটিভ অ্যাবিলিটি। আচ্ছা, আর্লি সেঞ্চুরি, প্রোগ্রেসিভ থিঙ্কার, এগেইনস্ট নোশন, ডেস্টিনি, এভিচার ইনস্টিটিউট, ডেভেলপ, গিভেন রাইট। আচ্ছা, আমাদের এখানে সুইট নিয়ে কিছু এখানে বলা নাই। এখানে কার কার নাম উল্লেখ আছে সেটা আগে দেখি। অ্যালফ্রেডের নাম উল্লেখ আছে, ডেভিড। হ্যাঁ, কিছু কিছু বলবেন? জি বলেন। হ্যাঁ ভাইয়া, মানে এইটাতে আমরা কি করতাম, মানে আমি আমার প্রশ্নটা ঠিক কিনা আপনি আমাকে হেল্প করবেন আর কি। আমরা কি করতাম হচ্ছে, মানে আমি কি করতাম, আগে রাইটারের নামগুলো দেখতাম, দেখে মানে এইভাবে স্ক্রিন করে রাইটারের নামটা স্ক্রিন করতাম, স্ক্রিন করে ওখানে স্টপ করে ওখানে দেখতাম, তারপর মিলাতাম আগের 2 লাইন পিছনে 2 লাইন এইভাবে করে, মানে পুরো প্যারাগ্রাফটা পড়তাম না। কি ভাই পুরো প্যারাগ্রাফটা পড়তে হবে?
না, না দেখেন আমি কিন্তু সেম কথাই বললাম। ঠিক আছে? আমি শুরুতে আপনাকে হয়তো পুরাটা প্যারাগ্রাফ মানে পড়া শুরু করছেন। পরে আপনাকে কি বললাম যে আগে হচ্ছে স্ক্যান করে নামটা বের করবেন। তারপরে আপনি এখন স্কিম করেন। বুঝতে পারছেন? সো আপনি যখন নামটা পেলেন তারপরে আপনি স্কিম করেন। তারপরে আপনি ওয়ার্ড স্কিপ করে আইডিয়া নেন যে কি বলা হচ্ছে এখানে। ঠিক আছে? পুরাটা হ্যাঁ, অ্যাক্টিভ রিডিং করতে পারেন, বাট অ্যাক্টিভ রিডিং করবেন তখন যখন স্কিম করে একটা আইডিয়া পাচ্ছেন, তখন আপনি দেখবেন যে আচ্ছা ম্যাচ করতেছে কিনা একটু ডিটেইলে পড়ে দেখি। আপনি যেটা বললেন ওইটাই অ্যাপ্রোচ। ঠিক আছে? বাট আমি বলতেছি যে এই অ্যাপ্রোচটাকে আরেকটু ব্রেকডাউন করতে। আগে স্ক্যান করে নামটা বের করেন, রাইট? নামটা বের করছেন, তারপরে আপনি স্কিম করেন। জাস্ট আইডিয়া নেন যে কি বলা হচ্ছে। দেখেন যে কোনোটার সাথে আপনার মিল খুঁজে পান কিনা, তারপরে দরকার হলে অ্যাক্টিভ রিডিং করেন। ঠিক আছে? কারণ আমি যদি পুরোটা না পড়েই যদি আমার অ্যান্সারটা আমি পেয়ে যাই, ঠিক আছে? তখন তো আমার এই এক্সট্রা টাইম অ্যাক্টিভ রিডিং করা লাগতেছে না। ধরেন একটা সেন্টেন্স পড়লাম, পরের সেন্টেন্স পড়লাম, আগের সেন্টেন্স পড়লাম, আগের সেন্টেন্স পড়লাম। রাইট? সো এটাই। সো আমাদের অ্যালফ্রেড বিনেটের কথা বলা হচ্ছে। আর এখানে হচ্ছে জন ডিউয়ের কথা এখানে কোথাও লেখা নাই। সো আচ্ছা, যায় আসে না। আচ্ছা, আচ্ছা এইখানে রিভোল্টেড এগেইনস্ট দ্য নোশন কিন্তু নাম ম্যাচ করতেছে না, সো আমরা স্কিপ করতে পারি। অ্যালফ্রেড বিনেট টেস্ট করেছে এটা আমরা জানলাম। ওকে, ফাইন। গ্রোথ মাইন্ডসেট থিওরি রিলেটিভলি নিউ। আচ্ছা, নাম খুঁজি। জেফ হাওয়ার্ড নাম আছে কোথাও? না, নাই। জেফ হাওয়ার্ডের নাম নাই। ওকে, ক্যারেল ডিউয়েকের নাম আছে? আছে। সো আমরা ক্যারেল ডিউয়েককে খুঁজে পেয়েছি। ক্যারেল ডিউয়েক। সো ক্যারেল ডিউয়েক ডিভাইড করলো মানুষকে হাই স্কোর করতে টেস্ট, প্রেস করা হলো। পরে তাদের ইন্টেলিজেন্স আর পরের জনকে এফোর্টের জন্য ইনস্টিল গ্রোথ মাইন্ডসেট। যারা এফোর্টের জন্য কাজ করলো তারা বেশি এফোর্ট দিল ফিউচার টাস্কে, আর আগের জনরা হচ্ছে অতটা এফোর্ট দিল না, তারা রিস্ক নিল না, উড নট রিস্ক দেয়ার সেন্স অফ ফোর্থ। আচ্ছা, তারা যে ইন্টেলিজেন্ট এটাকে তারা আর কি আহ, শুধু সেই কাজগুলো করলো যেটা তাদের মানে কথায় রিস্ক হয় না, যে তারা যে ইন্টেলিজেন্ট এই জিনিসটা যাতে ভুল প্রমাণিত না হয়। ইনফার্ড সাকসেস, ফেলার, ইনএবিলিটি, ফিক্সড মাইন্ডসেট, ফিয়ার, ফেইলার, ল্যাক এফোর্ট, প্রেজ অ্যাবিলিটি, স্টুডেন্ট পারফর্ম ওয়ার্স, এফোর্ট, এমফাসিস পসিবল। ওকে, সো এখান থেকে যেটা আইডিয়া পেলাম যে আমাদের ক্যারল ডেক বলতেছেন যে হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করলো যেখানে আপনার এই যাদেরকে প্রেজ করা হয়েছিল যে তারা বুদ্ধিমান, তারা এক কথায় অত এফোর্ট দেয়নি, এবং তারা শুধু সেই কাজগুলোই করছে যেটা দ্বারা ভুল প্রমাণিত না হয় যে তারা ইন্টেলিজেন্ট। তার বাইরে তারা কিন্তু আসলে এফোর্ট দেয়নি, এবং যারা এফোর্ট যাদের প্রেজ করা হয়েছিল তারা হচ্ছে বেটার পারফর্ম করতে পেরেছিল। ঠিক আছে? তো এইটাই কিন্তু আমাদের ইয়া ছিল আর কি। সো আমরা বলতে পারি হুম, ঠিক এনাফ ছিল না, এটা নিয়ে কিছু বলা নাই। আইডিয়া ইনকারেক্টলি ইন্টারপ্রেটেড, এটা নিয়েও বলা নাই। ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি আনচেঞ্জেবল ফিচার ইচ ইন্ডিভিজুয়াল, আচ্ছা এটা নিয়েও কিছু বলা নাই। প্রমোটেড, শুড বি প্রমোটেড উইথাউট বিং অ্যাওয়্যার অফ ইট, এটা নিয়েও তো এরকম বলা নাই। হ্যাঁ, এগুলো নিয়ে খুব একটা বেশি বলা নেই। রিসার্চ, নো ইফেক্ট। আচ্ছা, তো আমরা আরেক পরে চলে যাই। কে স্কিপ, কোনো নাম নাই। অ্যান্ড্রিউ গেলম্যানের নামটা পেলাম আমরা। এনাফ ডিগ্রিজ ফ্রিডম। ওকে, সো আমরা এখন ওর আইডিয়াটা পেয়ে গেছি। অ্যান্ড্রিউ গেলম্যান বলতেছে যে রিসার্চ গুলো এমন ভাবে ডিজাইন করা যে কেউ যদি বেশি স্বাধীনতা পায় যে কোনো কিছুকে প্রুফ করতে পারবে।
নিজের আইডিয়াকে সাপোর্ট করার জন্য। বোঝা গেছে? নিজের আইডিয়াকে সাপোর্ট করার জন্য যে কোনো কিছুকেই তারা কি করতে পারবে, প্রুফ করতে পারবে। বেসিক্যালি এটার কথাই বলা হচ্ছে। তো এইটা হচ্ছে আপনার, আমি বলবো যে 17 নাম্বারটা হবে হচ্ছে সি। এটা হবে সি। বোঝা গেছে কেন? বোঝা গেছে? না ভাইয়া, একটু কনফিউজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু এক্সপ্লেন করি জিনিসটা। সেটা হচ্ছে যে সে অ্যান্ড্রিউ গেলম্যান কি বলছে যে রিসার্চ গুলো এমন ভাবে ডিজাইন করা যে যে কেউ মানে যে মানে তাদের ফ্রিডমটাকে কাজে লাগিয়ে যে কোনো ডেটা দিয়ে যে কোনো থিওরিটাকে তারা সাপোর্ট করে প্রুফ করতে পারবে। সো বেসিক্যালি ও কি বলছে, এখন যদি ওর এই স্টেটমেন্টের সাথে যদি আমাদের এগুলাকে যদি আমি মিলাই, প্রথমটাই মিলে যায়, দেখেন মেথোলজি বিহাইন্ড দ্য গ্রোথ মাইন্ডসেট স্টাডি ওয়াজ নট স্ট্রিক্ট এনাফ, মানে ও বুঝাচ্ছে এইটাই যে ডাটা নিয়ে বেশি ফ্রিডম দিলে তো যে কোনো কিছু সাপোর্ট করা যায়। সো আমার মনে হচ্ছে যে এটাই হবে, সি হবে। ঠিক আছে, ও ডিরেক্ট বলেনি এই কথাটা, বাট ওর কথার মানেটা এটাই বুঝায় যে ইচ্ছা মতন ডাটা নিলে তো যে কোনো কিছুই প্রুফ করা যায়। গ্রোথ মাইন্ডসেটের ক্ষেত্রে ওর ক্রিটিসিজম ছিল এটাই। সো বেসিক্যালি স্ট্রিক্ট এনাফ ছিল না, এটাই ফ্রিডম বেশি ছিল মানে স্ট্রিক্ট এনাফ ছিল না। বুঝে গেছে? সো এটা সি হবে 17 নাম্বার। বুঝতে পারছি? হ্যাঁ, ওকে, নেক্সট আমরা চলে যাই টিমোথি বাটেস। ও কি বলছে, বা বেটস, বেটস হবে খুব সম্ভবত। টিমোথি বেটস কি বলছে, তো ডিওয়েকের আমাদের ক্যারল ডিওয়েকের আইডিয়াটাও বারবার করতে যে কি দেখছে যে নাল। ওকে, পিপল উইথ আ গ্রোথ মাইন্ডসেট ডোন্ট কোপ এনি বেটার উইথ ফেইলার। কিডস উইথ গ্রোথ মাইন্ডসেট আরন্ট গেটিং বেটার গ্রেডস আইদার বিফোর অর আফটার আওয়ার ইন্টারভেনশন স্টাডি। সো দেখেন এটা কিন্তু মিলে যাচ্ছে, এটা মিলে যাচ্ছে কোনটার সাথে, এই যে বেটার গ্রেডস আরন্ট গেটিং গ্রোথ মাইন্ডসেট, কিডস উইথ গ্রোথ মাইন্ডসেট আরন্ট গেটিং বেটার গ্রেডস, এটা ছিল এই যে মোস্ট লাইকলি স্টাডিজ, এই যে একাডেমিক অ্যাচিভমেন্ট, এই যে কি রিসার্চ শোজ দ্যাট গ্রোথ মাইন্ডসেট হ্যাজ নো ইফেক্ট অন একাডেমিক অ্যাচিভমেন্ট। সো দিস উইল বি ডি। বোঝা গেছে? এটা ডি হবে। বুঝতে পারছি? হ্যালো, এই যে কিডস উইথ গ্রোথ মাইন্ডসেট আরন্ট গেটিং বেটার গ্রেডস মানে কি একাডেমিক অ্যাচিভমেন্টের কথা বলতেছে। তো ওই জন্য কিওয়ার্ড দেখলাম যে স্টাডিজ আর কি ছিল, এই যে একাডেমিক অ্যাচিভমেন্ট নো ইফেক্ট, যে রিসার্চ শোজ দ্যাট গ্রোথ মাইন্ডসেট হ্যাজ নো ইফেক্ট অন স্টাডি একাডেমিক অ্যাচিভমেন্ট। সো ডি হবে। ঠিক আছে, ওকে ফাইন, আশা করি বুঝতে পারছেন এটা। নেক্সট চলে যায় আমাদেরকে, আচ্ছা আমাদের ডিউইক আবার ব্যাক এসেছে, কনসার্ন তার থিওরি নিয়ে মিস অ্যাপ্রোপ্রিয়েট ইন স্কুলস কনফ্লেটেড স্লো সেলফ-এস্টিম. For me, growth mindset is a tool for learning and improvement. It's not just a vehicle for making children feel good. ওকে, তো এটার সাথে কি কোনোটা মেলে? ও, এই যে এই যে ইটস নট জাস্ট আ ভেহিকল ফর মেকিং চিলড্রেন ফিল গুড, মানে ভালো অনুভব করানোর জন্য বা এনকারেজ করার জন্য না, রাইট? সো এটার মানে এটাই দাঁড়ায় যে এই যে দ্য গ্রোথ মাইন্ডসেট ইজ নট সিম্পলি অ্যাবাউট বুস্টিং স্টুডেন্টস মোরাল। বুঝে গেছে? তো দেখেন এই যে ঘুরাই লেগছে জিনিসটা, ইটস নট আ ভেহিকল ফর মেকিং চিলড্রেন ফিল গুড, মানে ওদেরকে ভালো অনুভব করানো বা ওদের মোরাল বলতে বোঝানো হয় হচ্ছে যে আপনার মোটিভেশন, ভালো লাগা, ইনথুজিয়াজম, ঠিক আছে, এগুলোকে মোরাল বলা হয়। সো এই গ্রোথ মাইন্ডসেট শুধু এই জন্য না যে বাচ্চারা ভালো ফিল করবে, মানে তাদের মোরাল ভালো হবে, বুস্টিং হবে,
ঠিক আছে, দ্য গ্রোথ ইজ নট সিম্পলি অ্যাবাউট বুস্টিং স্টুডেন্টস মোরাল। সো এটা বি হবে, আমি শিওর এটা বি হবে। ওকে, এরপরেরটাতে যদি আমরা চলে যাই, আমাদের নেক্সট কোথায়, ডেভিড ইয়েগার অ্যান্ড গ্রেগরি ওয়ালটন, যে নামটা চলে আসছে আমাদের লাস্ট নামটা। তো claim intervention should be delivered in a subtle way to maximize effectiveness. They say if adolescents perceive a teacher's intervention as conveying, then they are in need of help. This could undo its intended effect. বুঝলাম। সো এখানে কি বলা হচ্ছে, যে ইন্টারভেনশন করা উচিত সাটেল ওয়েতে। সাটেল ওয়ে মানে কি, এমন ভাবে যাতে তারা বুঝতে না পারে। যখন বাচ্চারা যখন দেখছে যে টিচার এসে তাদেরকে কিছু মানে ইন্টারভিন করছে, মানে মাঝে মাঝে এসে নিজে এটার সাথে ইন্টারফিয়ার করছে, তাদেরকে হয়তো ইন্টারফিয়ার করা মানে জাস্ট এর মাঝে এসে তাদেরকে মানে বুঝানো বলা, তখন তারা মনে করে যে তাদের হেল্প দরকার। সো এটার কারণে যেরকম ইফেক্ট দরকার সেটা নাও পেতে পারে। সো এটা ম্যাচ করে হচ্ছে এই যে the growth mindset should be promoted without students being aware of it. ঠিক আছে, সো এটা হবে ই। বুঝতে পারছি, মানে টিচারের ইন্টারভিনের দরকার নাই, সাটেল ওয়েতে যাতে করে। ঠিক আছে, টিচার যে তাদেরকে ধরেন প্রেস করতেছে করতেছে, এটা যেন সাটেল ওয়েতে হয়, এমন না যে টিচার নিজে এসে পার্টিসিপেট করতেছে, তাহলে কিন্তু হবে। ওকে, তো আমরা নেক্সট চলে যাই। নেক্সট এখানে কোনো কারো নাম উল্লেখ আছে? হ্যাঁ, এখানে একটু হয় কি, আমি হচ্ছে যখন কেমব্রিজ সলভ করছি, মানে ছোট নামে হয় সারনেম না হলে ফার্স্ট নেমে হচ্ছে থাকে, নাম খুঁজে পাই না, এমন একটা অবস্থা। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানেও তো আপনার এই যে লাস্ট নেমটা দেওয়া ডুয়েক, এই যে ক্যারল ডুয়েক, ফুল নেম তো দেওয়া নাই। তো এই যে এখানে তার আরো কথা চলে আসছে, এটা করবেই, এটা করবেই। ওকে, এখানে আমি যেটা বুঝতেছি, এখানে তো আর কারো নাম দেওয়া নাই। তো মোস্ট লাইকলি যেটা হবে যে আমাদের মোস্ট লাইকলি উপরেই খুঁজতে হবে। এখানে আর কারো নাম দেওয়া নাই। তো আমাদের কোনটা কোনটা বাকি, 18 আর 19। ওকে ফাইন, আমরা উপরে ব্যাক যাই, নামগুলো আবার খুঁজি। আচ্ছা, অ্যালফ্রেড বেনেট, ডেভেলপার, হেল্ড আর্লিয়ার ভিউ। ওকে, যে ঘুরাই দিছে, হেল্ড আর্লিয়ার ভিউ সর্ট টু কোয়ান্টিফাই কগনিটিভ অ্যাবিলিটি। এই যে এটা আমি মিস করে ফেলছিলাম। আর্লিয়ার ভি বলতে যে শুরুর কথাটাই বলা হচ্ছে যে a powerful idea has taken root in the education landscape. The concept of intelligence as something innate has been supplanted by the idea that intelligence is not fixed. And with the right training, we can be authors of our own cognitive abilities. So অ্যালফ্রেড বেনেট এখানে কি, সে হচ্ছে নিজেই হচ্ছে আপনার মানে আরেকবার এটাকে ভালোভাবে দেখি কি বলতেছে, যে was one of the many scientists who held that earlier view. Earlier viewটা কি ছিল, যে as something innate, মানে ইন্টেলিজেন্স হচ্ছে মানুষের মনের জিনিস, has been supplanted by the idea of intelligence is not fixed. So intelligent যে মানুষের ভিতরকার has been supplanted by the idea is not fixed. So এইটা হচ্ছে প্রথম আইডিয়াটা, ইন্টেলিজেন্ট হচ্ছে ইননেট, আর সাপ্ল্যান্টেড মানে রিপ্লেস হওয়া বা চেঞ্জ হওয়া। ঠিক আছে, কি দিয়ে, যে ইন্টেলিজেন্স ইজ নট ফিক্সড।
তো প্রথমটা বলা হচ্ছে ইন্টেলিজেন্স ইজ ফিক্সড এবং পরেরটা বলা হচ্ছে ইন্টেলিজেন্স ইজ নট ফিক্সড। ঠিক আছে, তো এটা ম্যাচ করে কোনটার সাথে, মানে আর্লিয়ার ভিউ বলতে ইন্টেলিজেন্স ফিক্সড এটা বোঝাচ্ছে আর কি, অ্যাজ সামথিং ইননেট, আর এটা রিপ্লেস হয়েছে পরে কোন আইডিয়া দিয়ে, ইন্টেলিজেন্স ইজ নট ফিক্সড। সো এই যে হেল্ড আর্লিয়ার ভিউ, অ্যালবার্ট বেনেট হেল্ড আর্লিয়ার ভিউ মানে ইন্টেলিজেন্স ফিক্সড অ্যাজ সামথিং ইনেট, ইনেট মানে মানুষের ভিতরে ভিতরকার একটা বৈশিষ্ট্য, মানে এটা চেঞ্জ হয় না। ঠিক আছে, সো আমরা দেখি আইডিয়া ইনকারেক্টলি ইন্টারপ্রেটেড, না এটা না, ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি আনচেঞ্জেবল ফিচার, হ্যাঁ এই যে এইটা, এটা হবে অ্যালফ্রেড বেনেট। বুঝে গেছে? ওকে, আচ্ছা, আমাদের আইডিয়া অফ গ্রোথ মাইন্ডসেট হ্যাজ বিন ইনকারেক্টলি ইন্টারপ্রেটেড। আচ্ছা, রিভোল্ট করলো জন ডিউই, জন ডিউইর নাম নাই। নেক্সট আমাদের কার নাম জানি আছে, ক্যারল ডুয়েক। আচ্ছা, এটা divided group 12 and that all were the high score or test group were praised for their diligence while the others were praised for their effort. Growth mindset, those who had instead growth mindset were something far likely to put effort former, এটা তো পড়ছিলাম। আচ্ছা, the idea of the growth mindset has been incorrectly interpreted. ওকে, এখানে আমি যে জিনিসটা আসলে বুঝতেছি যে আসলে প্রবলেমেটিক, যে এখান থেকে আসলে বোঝা যাচ্ছে না যে আসলে কোনটা, এখানে ও কিছু ক্লেম করেনি, বাট বাট কেন বলতেছি, কারণ ডিওয়েকের কথা আরেকটা জানি কে বলছিল, ডিওয়েকের কথা জানি কে বলছিল, এই যে রিসার্চ নিয়ে কে বলছিল, যে অ্যান্ড্রিউ গিলাম, their research designs have enough degree of freedom that they could take their data to support just about any theory. আচ্ছা, এটা গেল, এবং পরের মানুষও বলছে যে টিমোথি বেটসও বলতেছে যে কিডস উইথ গ্রোথ মাইন্ডসেট আরএন্ট গেটিং বেটার গ্রেডস। আচ্ছা, আচ্ছা, এই criticism most of this আচ্ছা is not lost on Dweck and she deserves great credit for responding to it and adapting her work accordingly. In fact, she argues that her work has been misunderstood. Oh, okay, and misapplied in a range of ways. পাইলাম, পেলাম। দেখেন, আহ, দেখেন এখানে কি বলতেছে, যে her work has been misunderstood and misapplied in a range of ways, সে আর্গিউ করছে, সে বলছে, রাইট? সো এখানে কি বলা, দ্য আইডিয়া অফ দ্য গ্রোথ মাইন্ডসেট হ্যাজ বিন ইনকারেক্টলি ইন্টারপ্রেটেড, রাইট? সো এটা ইয়াই হবে, ক্যারল ডুয়ে কি হবে, বি। বুঝতে পারছি? জি ভাইয়া। নামের জায়গায় আমার আরেকটু আই গেস অ্যাক্টিভ রিডিং করাটা বেটার ছিল। আমি স্কিম করে গেছি তো আমি আসলে ধরতে পারিনি। এই স্কিমিং এর একটা, এটা একটা সমস্যা। আসলে অনেকদিন ধরে প্র্যাকটিস নেই, না হলে সাধারণত ধরে ফেলি। আচ্ছা, তো চেক করি আমরা কত নাম্বার জানি, টেস্ট 4। হ্যাঁ, টেস্ট 4 কত, 17 নাম্বার, 17 নাম্বার সি, 18 নাম্বার বি, 19 নাম্বার এ,
20 নাম্বার ই, 21 নাম্বার বি, 22 নাম্বার ডি। ওকে, বুঝা গেছে? আমি বলবো অ্যাক্টিভ রিডিংই করবেন, যেখানে নাম পাবেন অ্যাক্টিভ রিডিং করাটাই বেটার। আসলে স্কিমিং এ যদি প্র্যাকটিস থাকতো তাহলে আই গেস মেবি অ্যাক্টিভ রিডিং না করেও পারতাম, পরে এসে হয়তো রিভিশনের টাইমে হয়তো অ্যাক্টিভ রিডিং করতাম। মানে এইভাবেই আমি সাধারণত করতাম আর কি। ওকে, তো এটাই এটাই আমাদের মূলত ম্যাচিং ইনফরমেশন, এবং এই যে মোর দেন ওয়ান্স এই জিনিসটা খুবই ফালতু। মানে এইটার কারণে আসলে একটু বেশি এমফাসিস দিয়ে দেখতে হয়। ভাই আমি যেটা হিস্ট্রি দেখলাম মানে ফার্স্ট এবং আমার এক্সাম দিয়ে মোর দেন ওয়ান থাকলে মোর দেন ওয়ান থাকবেই। না, আমি পাইনি মোর দেন ওয়ান। হ্যাঁ আমি পাইছি, আমি ফার্স্ট হায়ার এক্সামে প্যাসেজ 3 তে পাইছি সায়েন্টিস্ট। আচ্ছা, আমি পাইনি মোর দেন ওয়ান। তো এখন হয়তো হতে পারে, এখন হয়তো রিলেটিভলি বেশি দিচ্ছে, এটাও হতে পারে। বাট আমি তো খুব বেশি আগে তো আমি এক্সাম দিইনি, 3 বছর 3-4 তো 3 বা 4, 3.5 বছর আগে এরকম। ভাইয়া 3.5 বছর কি কম মনে হচ্ছে আপনার? না, কারণ দেখেন এটা তো 18 এর তো এই জন্য বললাম। আচ্ছা, হতে পারে, রাইট।